আজকে যদি আমি তোমাকে বলি যে সেদিন তোমার মহানুভবতা দেখানোর কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল তোমার? কেন তুমি কাজের লোক সেজে আমার বাড়িতে ঢুকেছিলে? আমি তো তোমাকে আমার স্ত্রী হিসেবে আমার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। কেন তুমি আমার জীবনের বিনিময়ে অ্যাট দ্য কস্ট অফ মাই লাইফ তুমি মহান হয়েছিলে? আমি তো আমার সর্বস্ব দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তোমাকে বলেছিলাম যে আমি আর পারছি না, এই জীবন মেনে নিতে পারছি না, আমি এই দ্বন্দ্বটা নিয়ে বাঁচতে পারবো না। আমি অপারগ হয়ে গেছিলাম সেদিন, কিন্তু তুমি সেটা দেখতে পাওনি। তুমি সেদিন মিষ্টি কথা বলে আমাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলে। তুমি কি সেদিন আমার মুখের কথা শুনেছিলে? নো ওয়ে, আমি তোমার মুখের কথাই শুনিনি, শুধু আমি জোর করেছিলাম। আর আমি জোর করেছিলাম বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি ফিরে যাবে। আর কোনোদিনও আমি তোমাকে দেখতে পারবো না, শুধু তোমাকে দেখার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার কাছে থাকার জন্য আমি আমার জীবনটা ভাসিয়ে দিয়েছি। কোথায় ভাসিয়ে দিয়েছো? সব তো স্বাভাবিক আছে, তোমার জীবনে সবকিছু স্বাভাবিক আছে। রোহিণীদিকে নিয়ে ঘুরতে যাচ্ছ, হাসপাতালে আসছো, রোহিণীদি তোমার বাচ্চার মা হতে চলেছে, রোহিণীদি কনসিভ করেছে, এরপরেও তুমি কি বলবে? আসলে কি বলতো, এগুলো সব হলো তোমার মনের বিলাসিতা, এগুলো সব মনের বিলাসিতা। আর বাইরের মেয়ে দেখলে না তোমাদের মতো ছেলেদের সেসব বিলাসিতা বেড়ে যায়। Will you shut up? অন্যকে অ্যাকিউজ করতে কিচ্ছু লাগে না, অন্যকে অপমান করার জন্য, অন্যকে ছোট করার জন্য নিজের কিচ্ছু যায় না। তার জন্য খুব ইজিলি তুমি অন্যকে অপমান করতে পারো। খুব সহজ এটা তোমার কাছে, তাই না? কিসের জন্য সব? কিসের জন্য সেদিন ক্যান্টিনে সবার সামনে আমাকে অপমান করেছিলে তুমি? আমি ওটা ভুলে যাবো কোনোদিনও? কোনোদিনও ভুলতে পারবো না, আমি জীবনেও ভুলতে পারবো না যে তুমি আমাকে সবার সামনে অকারণে অপমান করেছিলে। তবু আমি তোমার কাছে আসতে চাই শবনম, তবু তোমার কাছে আসি আমি শবনম, ঘুরে ঘুরে তোমার কাছে আসি। নিজেকে তোমাকে ছাড়া ভাবতেই পারি না। সবসময় এটা ভাবি যে তুমি কিসে ভালো থাকবে, কি করলে তোমার ভালো হবে। থাক না জজদা, আমার অনেক ভালো করার চেষ্টা করেছো, আর আমার ভালো করার দরকার নেই। আমি জানি না কেন আমি এটা বিশ্বাস করি শবনম, আমি এটা বিশ্বাস করি যে কোথাও না কোথাও একটা সুপ্রিম পাওয়ার আছে, যে তোমার আল্লাহ অথবা আমার ঈশ্বর যাই বলো না কেন, আর সেই সুপ্রিম পাওয়ার একদিন এটা প্রমাণ করে দেবে, একদিন এটা ঠিক প্রমাণ করে দেবে যে আমি কোনো ভুল করিনি শবনম। তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে যতবার আঘাত করেছো আমি তোমাকে প্রত্যাঘাত করেছি। হ্যাঁ, মানছি রোহিণীকে আমি আমার অস্ত্র হিসেবে ব্যবহার করেছি, কিন্তু এর থেকে বেশি কিছু না। রোহিণী যদি ওর জীবনটা আমার জীবনের সাথে না জড়াতো, তাহলে ওকে ব্যবহার করার কথা আমি ভাবতেও পারতাম না। আমি না করেছিলাম রোহিণীকে, ওকে আমি বারণ করেছিলাম। আমার দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই শবনম। আমি ওকে বলেছিলাম যে তুই আমার জীবন থেকে দূরে সরে যা, আমি তোকে সুখী করতে পারবো না, সুখী রাখতে পারবো না, তুই নিজের মতন করে নিজের সুখটা খুঁজে নে। রোহিণীকে আমি এটাও বলেছিলাম যে তোর নিজের জীবনটা আমার জন্য নষ্ট করে দিস না, কিন্তু রোহিণী আমার কথা শোনেনি। রোহিণী আমার কথা শোনেনি, সেটাকে আমার দোষ? সেটা তো আমার দোষ নয়। আমার মন রোহিণীর দিকে নেই শবনম। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকে আমার মনের মধ্যে শুধু তুমি শবনম। তোমার কাছে আমি শিখেছি ভালোবাসা কাকে বলে। কি বলছো কি? শবনমকেও কোথায় পেল? সেটা বরং তোমার ছেলে আসলে আঙ্কেল তুমি ওকেই জিজ্ঞেস করো। খেলো করেছে। কি ভাষা! কেলো তো করেইছে কাকামণি। মেয়েটা যে কেলো করেছে প্রথম থেকে সেটা বুঝি তুমি জানতে না? হ্যাঁ জানি কেলো একটা হয়েছে, তবে কেলোটা কে করেছে সেটা নিয়ে তোমার সঙ্গে একটা বিতর্ক আমার থাকতেই পারে। অসহ্য! এই রোহিণী, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, মুখ চোখ এরকম লাগছে কেন? কি ব্যাপার, শবনমের সঙ্গে যশ কোথাও ছিল নাকি? আরে বলবে তো, কি ওখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল শবনম? আমার কপাল জানোই তো, শবনম যে কিনা
এখনো ডাক্তার হয়নি, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সে চলে গেল ওখানে ইন্টারভিউ দিতে। 100% জানতো যশ যে ইন্টারভিউটা নিতে যাচ্ছে সেটা 100% শবনম জানতো। এই যে স্যার যায়নি, স্যার না গিয়ে যে যশকে পাঠিয়েছে, এই খবরটা কোনো না কোনো ভাবে পৌঁছেছে শবনমের কানে। ল্যাং ল্যাং করতে করতে চলে গেল। বাহ! আবার কি ইন্টারভিউ দিয়ে ফেরার পথে কি একটা নাকি ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে, কারা সব নাকি শবনমকে অ্যাটাক করেছে, এবং সেখান থেকে শবনমকে কে বাঁচাবে? একজনই তো সুপার হিরো, একজনই তো হিরো আছে না বাঁচানোর জন্য, যশ। যশ গিয়ে তাকে উদ্ধার করেছে। আর তারপর দুজনে একই সঙ্গে একই হোটেলের রুমে, একটাই রুমে রাত কাটিয়েছে। এটা কি বললে? এসব জেনে তুমি চুপ করে আছো? আচ্ছা, যশ কি তোমায় ভিডিও করে ছবি পাঠিয়েছে নাকি? এক ঘরে দুজনে আছে সেটা তুমি জানলে কি করে? যশ তোমার হাজবেন্ড এইটুকু ইনফরমেশন জানে কি খুব অস্বাভাবিক বলে তোমার মনে হয়? আর আঙ্কেল, তুমি তো তোমার ছেলেকে খুব সাপোর্ট করো, সব ব্যাপারে সাপোর্ট করো, তুমি শবনমকেও সাপোর্ট করো। তো এই যে ঘটনাটা ঘটলো বা ঘটেছে, সেটাকেও কি তুমি সাপোর্ট করবে? না না, আমি তো কিছু জানি না, তোমার মুখেই সবটা শুনলাম। আমি না জেনে কি করে কি বলি বলো তো? না না, এত সহজে আমি কোনো কমেন্ট করব না। না, আগে আমাকে সবটা জানতে হবে, তারপর আমি বলবো। ও আচ্ছা, আমি বলছি তাহলে আমার কথাটার উপর ভরসাই করতে পারছো না, বিশ্বাস হচ্ছে না তোমার? না, তোমার সব কথা আমি কোনোদিনই খুব বিশ্বাসযোগ্য ভাবে নিইনি। তার মানে তোমার কিছু কিছু কথা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে, বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। যাক, বাদ দাও। যশ আজ ফিরছে তো? না না, আমি না এবার থানায় যাব। আমি এবার সিরিয়াসলি থানায় যাব। অনেক হয়েছে, অনেক আমি টলারেট করেছি। আর শুধু যশকে না, এবার শুধুমাত্র যশের জন্য আমি থানায় যাব তা নয়, আমি তার সঙ্গে আরো অনেককে ভাসাবো। এই তুমি কি আমাদের নামে কমপ্লেন করবে নাকি? এই দেখো, বলে দাও আগে থেকে, তাহলে একটু সতর্ক থাকতে পারি। মানে কোন দিক থেকে অ্যাটাকটা আসবে সেটা বুঝে নিতে পারলে। কেন এখন এরকম ভাবে ঠাট্টা তামাশা করছো বলো তো কাকামণি? কেন করছো? বুঝতে পারছো না মেয়েটার কি মনের অবস্থা? আচ্ছা, তোমার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে তুমি কিভাবে দেখতে কাকামণি? আমি তো আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটার সুযোগই দিতাম না। আমি তো এরকম কোনো একটা রিস্কের মধ্যে আসতামই না। আমি যখন বুঝেই গেছিলাম বরের মন আমার দিকে নেই, আমি তখনই যেতাম। কাকামণি, আরে বাবা, চেঁচিয়ে কি হবে মা? মনে মনে তো তুমি সবই জানো। আমার বৌমা গর্ভবতী, দুদিন পরে মা হবে। এই অবস্থায় কথাগুলো বলতে খারাপ লাগছে না? না, সত্যি করে বলো তো, রোহিণী দিকে কখনো তুমি কোনো কথাই দাওনি? যেদিন তুমি আমাকে অপমান করেছো ক্যান্টিনে, কুকুর বেড়ালের মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, সেদিন আমার না নিজেকে লাথি খাওয়া কুকুরের মতন মনে হচ্ছিল। সেদিন আমি খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। বাড়ি ফেরার পর রোহিণী আমার কাছে আসে। রোহিণী আমার কাছে এসে আমাকে প্রমিস করিয়ে নেয় যে আমি যেন ওকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাই। দারুণ। সেই প্রমিসটা আজ কোথায় গেল জজদা? আমি বুঝতে পারিনি।
বুঝতে পারিনি। হ্যাঁ, আমি সেদিন এত ইমোশনালি দুঃখ পেয়ে চার্জড আপ ছিলাম। আমি রোহিণীকে কথা দিয়ে দিয়েছি। আমি ওকে বলেছি যে হ্যাঁ, আমি ওকে ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমি শবনমকে আমার জীবন থেকে চিরকালের মতো মুছে ফেলবো, ওর নামটা মুছে দেবো, কিন্তু আমি পারিনি। আমি এটা বলতে পারিনি ওকে। আমি আমার জীবনটা নিয়ে কি করব বলো তো? কেন জস্তা? এই তো শুনলাম তোমরা দুজন মিলে একসঙ্গে বিদেশে যাবে, অনেক নাম ডাক হবে তোমাদের। বিদেশে গিয়ে তুমি তোমার বাচ্চাকে পড়াবে, রোহিণী দিয়েও চাকরি বাকরি করবে, তারপর হয়তো দেশে ফিরবে, কিংবা হয়তো ফিরলেই না। সবই তো প্ল্যান করা আছে তোমাদের। এটা একদম স্ট্রাকচার্ড লাইফ তোমাদের, সাজানো গোছানো। এ তো আর আমি না, কাল কি খাবো জানি না। শবনম, চলো না আমরা 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 দূরে কোথাও চলে যাই, একটা কোনো ছোট গ্রামে যাই, সেখানে গিয়ে আমরা লোকের চিকিৎসা করি বিনা পয়সায়, বিনামূল্যে। আরে আমার তো এসব দরকার নেই, আমি চাইনি কোনোদিন এগুলো। এই বাড়ি গাড়ি টাকা পয়সা নাম ডাক এগুলো আমার কিচ্ছু চাই না, এগুলো দরকার নেই আমার। খুব ভালো পারফরমেন্স দিচ্ছ না, মানে এতক্ষণ তুমি যে পারফরমেন্সটা দিয়ে যাচ্ছ না, সেটা গুড পারফরমেন্স। কিন্তু কি বলো তো, যেই তুমি রোহিণীদির কাছে যাবে অমনি না 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 না, তুমি আমাকে ফালা ফালা করেছো, আমাকে আহত করেছো, আঘাত করতে করতে আমাকে শেষ করে দিয়েছো। দিনের পর দিন আমাকে আঘাত করে গেছো তুমি। কোনো দিনও তোমার আমার প্রতি মার্সি ছিল না, দয়া মায়া ছিল না, আজও নেই, কিন্তু আজও নেই। হ্যাঁ মানছি, আমার সন্তানের পিতা হওয়াটা আমার অপরাধ, আমার অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে, আমি অপরাধ করেছি। আমি তোমার বিশ্বস্ততার খেলাফ করেছি, আমি তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু তার আগের দিনগুলো। যে একদিন পারে না, সে চিরদিন পারে। তার কাছে আগের দিন পরের দিন বলে কিচ্ছু হয় না। আজকে না তুমি একটা মারাত্মক কথা বললে শবনম। এই যে একটু আগে তুমি বললে না যে তুমি নিজেকে অসুচি বলে মনে করছো, এই কথাটা বলার পর না সত্যি বলতে আমার তোমাকে ছুতেও খারাপ লাগছে। আই এম রিয়েলি ফিলিং গিল্টি অ্যাবাউট ইট। কিন্তু বিশ্বাস করো শবনম, কাল রাতে ঘুমের ঘোরে কিন্তু আমি তোমাকে আমার কাছে টেনে আনিনি। আমি এটাও জানি না যে আমাদের মাঝে যে বালিশটা ছিল, সেই বালিশটা কি করে সরে গেল ওখান থেকে। তুমি আমার কাছে স্বেচ্ছায় আসোনি, তুমি সেরকম মেয়েই নও, কিন্তু এসেছিলে তো। ওই যে বললাম সুপ্রিম পাওয়ার, উনি আমাকে এই রাতটা উপহার দিয়েছে শবনম। এই একটাই শান্তির রাত দিয়েছেন আমাকে। বাট ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। রোহিণী যেদিন আমাকে বললো যে ও কনসিভ করেছে, আমি সেদিনই ঠিক করেছিলাম যে আমি আর এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে আমি অন্য কোনো দেশে চলে যাব। এই অপরাধটার জন্য আমি নিজেকে ক্ষমা করিনি, আর কোনোদিনও করতে পারবো না। শুধু একটাই জিনিস বোঝাতে চেষ্টা করেছি, বারবার একটাই জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে যা ঘটেছে সেটা আমার অবচেতনায় ঘটেছে। সেদিনের ঘটনাটা আমার কিছু মনে নেই। দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। তোমাদের মতো ছেলেরা তো এগুলোই বলতে পারে। শোনো রোহিণী, আগে থেকে এতটা হাইপার হয়ে যেও না। লেট হিম কাম, যশ আসুক, সবটা বলুক নিজে মুখে। নিশ্চয়ই কোনো একটা বিপর্যয় হয়েছিল, তাই হ্যাঁ বিপর্যয় হয়েছিল বলেই বোধহয় শবনম ওখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল। না, ইন্টারভিউ দেওয়ার অধিকার সবার আছে। ইন্টারভিউ নেওয়ার অধিকার যখন সবার আছে, দেওয়ার অধিকারও সবার আছে। জজ যদি ইন্টারভিউ নিতে যেতে পারে, তাহলে শবনমও ইন্টারভিউ দিতে যেতে পারে। না, পারে না। ভেরি সরি টু সে, শবনম ইন্টারভিউটা দিতে যেতে পারে না। তার কারণ শবনম এখনো ডাক্তার হয়নি। ওটা একটা ডাক্তারদের রিক্রুটমেন্ট ছিল, কিন্তু শবনম এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, পুরোপুরি ডাক্তার হয়ে যায়নি। এই পুরো বিষয়টা না আঙ্কেল একদমই ইন্টেনশনালি প্ল্যানফুলি সাজানো হয়েছে। আমার মাথায় এটুকু বুদ্ধি আছে, আমি বুঝতে পারি। যাকে আমি সত্যি সত্যি এটা আর সহ্য করতে পারছি না। আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে এই পুরো জিনিসটা বেয়ার করা। এই অবস্থায় আমাকে ডাক্তার নাকি বলেছে টেনশন না নিতে। তো এই মেয়ের জন্য তো আমাকে দিনের পর দিন রাতের পর রাত টেনশন নিতে হচ্ছে। আমি কোনো অবস্থাতেই এই মেয়েটিকে স্পেয়ার করব না। রোহিণী,
আমার ওপর ছেড়ে দাও না। আমি সবসময় তোমাকে সুপরামর্শ দিয়েছি, সুবুদ্ধি দিয়েছি। হ্যাঁ 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 রোহিণী, তুমি তুমি একা একা ওই রাগ ঝাল করতে গিয়ে আবার কিছু করে বসো না। আমি বলি কি, ফুলকাকি যা বলছেন তুমি সেই মতো চলো, তুমি ফুলকাকির কথাই শোনো। দেখো, ফুলকাকির চেয়ে বেশি তো আর কেউ তোমাকে ভালোবাসবে না, বলো? তোমার ভালো তো এর বেশি কেউ চাইতেই পারে না। বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি আর কত ওর কাছে হারবো বলতে পারো? আমি কত আর ছোট হব? আর আমি পারছি না গো, আমি সত্যি এটা আর বের করতে পারছি না। এই দেখো দেখো, এরকম অবস্থা এরকম ভাবে কান্নাকাটি করে না রোহিণী। কি 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 করছো বলো তো? তোমার এখন টেনশন করা উচিতই না, অথচ আমার ছেলেই কারণ হয়ে যাচ্ছে বারবার। কি যে করি না। ও আমাকে ছুঁয়ে কথা দিয়েছিল, জানো তুমি? ও আমাকে ছুঁয়ে কথা দিয়েছিল কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, শাবনামের নাম মুখে উচ্চারণ করবে না। ও কথা দিয়েছিল আমাকে। ও মাই গড! কি আমি কি মিথ্যে কথা বলছি বলো তো? না, আমি ভাবছি যে যশ এরকম একটা বোকার মতো কথা দিল তোমাকে। আচ্ছা, মানুষের মনের ওপর কি কারো হাত থাকে রোহিণী? তুমি কি বলতে চাইছো? এই তুই চুপ কর, তুই চুপ কর, আমি বলছি। দেখো রোহিণী, যশ যদি একটা মেয়েকে উদ্ধার করে, আর যেখানে মেয়েটা চেনা জানা, তাতেই যে পুরো ব্যাপারটা খুব খারাপ দিকে চলে যাবে, সেটা বোধহয় ঠিক নয়। আর তুমি যে বলছো ওরা এক ঘরে রাত কাটিয়েছে, না সেটাও তুমি ঠিক বলছো না। তুমি তো সেখানে যাওনি। যশ তোমাকে ভিডিও রেকর্ডিং দেখায়নি বা ফোন করেনি, তাই তো? হ্যাঁ, তুমি অনুমান করছো। দেখো, আমরা অনেক সময় না অনুমান করে বড্ড বেশি হাইপার হয়ে পড়ি। এটা ঠিক নয়, এটা ভুল। আর আমার স্থির বিশ্বাস যশ এমন কোনো কাজ করবে না যাতে আমাদের সবাইয়ের মুখ পড়ে আমাদের না তোমাকে ছোট হতে হয়, না এমন কাজ করবে না, কিংবা শাবনামকে ছোট হতে হয়। এখানে আবার শাবনামের কথাটা আসছে কেন ফুল কাকা? কারণ শাবনামও একটা মেয়ে। রোহিণীর মতো শাবনামেরও আত্মসম্মান বোধ আছে, মান সম্মান আছে। আর যদি যশ কোনো একটা ভুল করতেও যায়, তাহলে শাবনাম সেই ভুলটা যশকে করতে দেবে না। এইটুকু বিশ্বাস আমার ওই মেয়েটার ওপর আছে। নিজের বাড়ির বউকে বিশ্বাস করে না, পরের মেয়ে, বাইরের মেয়ে, তাকে বিশ্বাস করছো। বাড়াবাড়ি একেবারে। বিশ্বাস অবিশ্বাস কি বাড়ির বউ, পরের মেয়ে এইভাবে আসে কঙ্কনা? যাকে বিশ্বাস করার তার উপর বিশ্বাস এমনিই আসে, ওটা নিয়ে কথা বলে লাভ নেই। আমি আর এত কথা আমার ভালোই লাগছে না, আমি এক্ষুনি ফোন করছি ওকে। আমি জানতে চাই ও কোথায়। আমাকে ব্র্যাকেট করে দিও না শবনম। আমাকে আর 5 জনের মতন ভেবো না। হ্যাঁ, মানছি আমি খারাপ, আমি সত্যি খারাপ, কিন্তু আমার খারাপটা নিয়ে তুমি আমাকে আলাদা রাখো। আর 5 জনের সঙ্গে এক করে সেই একই পংক্তিতে আমাকে বসিয়ে দিও না। তুমি যদি না চাও, আমি আর কোনোদিনও তোমার সঙ্গে দেখা করব না, আর কোনোদিনও দেখা করবো না তোমার সঙ্গে। কিন্তু এটাও সত্যি, কাল রাতটা আমার কাছে একটা উপহার, আর এই রাতটা নিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আমি তো আর দেখা করতে চাই না, তাই তো আমি চলে আসতে চেয়েছিলাম।
দেখো হসপিটালে তো কত লোক যাতায়াত করে, কত পেশেন্ট আসে, সবার দিকে কি তুমি তাকিয়ে দেখো? সবার সঙ্গে কথা বলো না তো? আমিও দেখবো না, আমার সাথেও তোমাকে কথা বলতে হবে না, বাস মিটে গেল সব। কিন্তু প্লিজ ফাইনাল পরীক্ষাটা না হওয়া পর্যন্ত তুমি তুমি অন্য কোথাও যেও না, এটা আমার রিকোয়েস্ট। ডাক্তারিটা পাশ করার পর এই বিরাট পৃথিবীতে তুমি যেখানে খুশি চলে যেও, যেখানে খুশি, আমি তোমাকে আর আটকাবো না। আর এটাও ঠিক তো, আমার তো আর আটকানোর সেই জায়গাটা নেই। সত্যি তো যে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে বাবা হতে চলেছে, সে কোন অধিকারে তার ভালোবাসার সামনে গিয়ে দাঁড়ায়? তার তো চিরদিনের মতন তার চোখ সরিয়ে নেওয়ার কথা। ঠিকই বলেছো শবনম, আজ থেকে আমি তাই করব। শুধু তোমাকে এখন এই মুহূর্তে এখানে একা ছেড়ে আমি যেতে পারবো না। আমার গাড়িতে তোমাকে আমার সঙ্গে কলকাতা ফিরতে হবে। কথা দিলাম তো, এবার থেকে চিরদিনের মতন বিচ্ছেদ হবে আমাদের। বাইরের জগতে যশ আর কোনোদিনও তোমাকে খুঁজবে না। যশ তার অন্তর নিয়ে ভুলে থাকার চেষ্টা করবে। আপত্তি করো না শবনম।